সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেকগুলো ছোট ছোট ঘটনা নিয়ে আজকের আলোচনা করব। প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা করে ইম্পর্ট্যান্ট। যেমন প্রথম আলোচনা হচ্ছে ওমানের মিনা আল ফাহাল বন্দরের উপরে হামলা হয়েছে, ড্রোন হামলা। স্বাভাবিকভাবেই ইরান বিরোধীরা এই ড্রোন হামলার জন্য ইরানকে দোষারোপ করার চেষ্টা করছে। তবে অনেকেই বলাবলি করছেন যে এই হামলা ইসরায়েল করে থাকতে পারে। এই যে ইসরায়েলকে দায়ী করা হচ্ছে, এর কারণ কি, এটা নিয়ে কথা থাকবে। এরপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার সাথে দেখা করতে পারলে তিনি সম্মানিত বোধ করবেন। যদিও ব্যাপারটা একেবারেই আকাশকুসুম কল্পনা, এবং ডোনাল্ড ট্রাম্প এই যে বললেন এই কথাটা, এর পেছনে আসলে কি রহস্য, কি কারণ থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা থাকবে। আরেকটি বিষয় হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী সপ্তাহের দিকে ইরানের সাথে আমেরিকার চুক্তি হয়ে যেতে পারে। তিনি আবার বলেছেন আমেরিকা ইরানের বিরুদ্ধে একভাবে না একভাবে জিতবে। আসলে তিনি কিভাবে জিততে চান এবং আদৌ কি ইরানের বিরুদ্ধে আমেরিকা জিততে পারবে? এপাশে ইসরায়েলের কাছে মার্কিন অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার যেমন দাবি উঠেছে, চাপ সৃষ্টি হয়েছে, তেমনি ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করার জন্য নতুন জনমত জরিপ এসেছে। আমেরিকার 68% লোক তাতে ভোট দিয়েছেন দ্রুত ইরানের সাথে চুক্তি করার জন্য, চুক্তি করার পক্ষে, অর্থাৎ ইরানের সাথে যুদ্ধ বন্ধ করার পক্ষে। যখন এই রকম দাবি জোরালো হচ্ছে আমেরিকায়, তখন মার্কিন কংগ্রেসে আপনারা সবাই জানেন প্রস্তাব পাশ হয়েছে। এই প্রস্তাবের পক্ষে যারা ভোট দিয়েছেন তাদেরকে আনপেট্রিয়টিক, অর্থাৎ তাদের ভেতরে কোনো দেশপ্রেম নেই, তাদেরকে যারা ভোট দিয়েছেন তাদেরকে আনপেট্রিয়টিক বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপাশে ইসরায়েলের সাথে লেবাননের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, সেই যুদ্ধবিরতির চুক্তিকে হিজবুল্লাহ নাকচ করে দিয়েছে। সংগঠনটি বলেছে এটা একেবারে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করার শামিল। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনায় এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। আমরা শুরুতেই বলেছিলাম ওমানের উপর হামলা। ওমানের উপর বলতে ওমানের একটি বন্দরটির নাম হচ্ছে মিনা আল ফাহাল। এই বন্দরের উপর হামলা হয়েছে। এখান থেকে তেল লোড করা হচ্ছিল জাহাজে, সেখানে হামলা হয়েছে। হামলার পরে বন্দরটি কার্যক্রম স্থগিত করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় যে ব্যাপার এখানে আলোচিত হচ্ছে, যে বিষয়টা নিয়ে এক রকমের উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে, সেটি হচ্ছে যে ওমান কিন্তু এই যুদ্ধের ভেতরে সবসময় নিরপেক্ষ ভূমিকা পালন করে এসেছে। সম্প্রতি দেশটি ইরানের পক্ষে অবস্থান নিয়েছিল এই অর্থে যে হরমুজ প্রণালী কন্ট্রোল করা এবং সেখানে টোল আদায় করার একটা ব্যাপার ছিল। যেহেতু হরমুজ প্রণালীর মালিকানা ইরান এবং ওমানের, সেহেতু তারা ইরানের সাথে কোঅর্ডিনেশন এবং কোঅপারেশনের মধ্য দিয়ে এই হরমুজ প্রণালী কন্ট্রোলের একটা বিধি ব্যবস্থা করার চেষ্টা করছিল। এই জায়গায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমানকে বিশ্ব মানচিত্র থেকে উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন, হুমকি দিয়েছিলেন, সেটা আপনারা সবাই জানেন। এটা নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম। এরপর ওমান যেহেতু ইরানের পক্ষে আরও শক্তভাবে দাঁড়িয়েছে, এরপর এই হামলা হলো এই যে মিনা আল ফাহাল বন্দরে। প্রশ্ন হচ্ছে, অনেকে আঙুল তুলছে ইরানের দিকে যে ইরান এই হামলা করে থাকতে পারে। এখন একদম এটা তো সাধারণ মানুষও বোঝে, পাগলেও বুঝবে। ওমানের সাথে ইরানের এত ভালো সম্পর্ক, সেই ওমানের উপর ইরান হামলা চালাবে, এটা এত বড় বিশ্বাসঘাতকতা কেউ করে? এবং ইরান কি করবে? এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ইরানের বন্ধু দরকার, আরও বেশি মিত্র দরকার। সেখানে ওমান ভালো একটা মিত্র দেশ। সেই মিত্র দেশের উপরে হামলা করে তার নিজেরই ক্ষতি করবে, ইরান এই কাজ করবে? এটা কি বিশ্বাসযোগ্য হয়? ইসরায়েল বা আমেরিকা এই হামলা করে থাকে এবং এমন অভিযোগ তোলা হয়, তাহলেই বরং অনেক বেশি যুক্তিযুক্ত হয়।
কারণ আমেরিকা ইসরায়েলের স্বার্থের বিপক্ষে মূলত এখন ওমানের অবস্থান, অর্থাৎ হরমুজ প্রণালী কন্ট্রোল করতে চায় ওমান এবং ইরান। আর হরমুজ প্রণালী আগের অবস্থায় কোনো কন্ট্রোল থাকবে না, সেরকম একটা অবস্থায় নিয়ে যেতে চায় আমেরিকা এবং ইসরায়েল। সেক্ষেত্রে ওমানের উপরে এখন তাহলে কারা হামলা চালাতে পারে, এটা তো পরিষ্কার। তবে যাই হোক না কেন, ওমানের উপরে এই হামলাটা কিন্তু ভালো লক্ষণ না, ভালো সিগন্যাল দিচ্ছে না। তার মানে হচ্ছে যে ইরানের সাথে যারা সম্পর্ক স্বাভাবিক রাখে বা ভালো রাখে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দেওয়ার চেষ্টা ইরানের যারা বিপরীত পক্ষ, শত্রুপক্ষ তাদের ভেতরে আছে, এটা মোটামুটি পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। এবং ওমানের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে এই হামলা হয়ে থাকতে পারে বলে মনে করার যথেষ্ট কারণ আছে। এছাড়া মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ তুলনামূলক স্থিতিশীল, সেই সমস্ত দেশের উপর হামলা চালিয়ে অস্থিতিশীল করে তোলার একটা প্রচেষ্টা বলে এই হামলাকে মনে করা যেতে পারে। প্রকৃতপক্ষে পুরো মধ্যপ্রাচ্যকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলে এবং সেখানে ইরানের জন্য এই পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠেছে, এইরকম একটা ন্যারেটিভ সৃষ্টি করা, এইরকম একটা বয়ান তৈরি করার জন্য মূলত এই ধরনের হামলা হচ্ছে বা এই ধরনের হামলা করা হচ্ছে। কিন্তু ইরান নিশ্চয়ই বোঝে এবং সচেতন যে সমস্ত মানুষ, তা সে মধ্যপ্রাচ্যের হোক, ইরানের হোক, ওমানের হোক আর সারা বিশ্বের হোক, তারা বিষয়গুলো বুঝবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা এই বিষয়টাকে ইসরায়েল এবং আমেরিকার ষড়যন্ত্র হিসেবে দেখতে পারে, এমন সম্ভাবনা যথেষ্ট। যাই হোক, এবার ডোনাল্ড ট্রাম্পের কিছু বাণী, বক্তব্য এবং তার কিছু অবস্থান, কর্মকাণ্ড, কথাবার্তা, এগুলো নিয়ে কিছু আলোচনা করা যায়। ডোনাল্ড ট্রাম্প আপনারা সবাই জানেন, তিনি এখন এক কথা বলেন না তখন আর এক কথা বলেন, কখন কোন কথা বলেন এবং কোনটা আগে কোনটা পরে বোঝা মুশকিল। এই রকম একজন ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, তিনি গতকালকে বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি, তার সাথে যদি তিনি দেখা করতে পারতেন, সাক্ষাৎ করতে পারতেন, তাহলে তিনি খুব অনার্ড ফিল করতেন, সম্মানিত বোধ করতেন। এই কথা আমরা সাদা চোখে স্বাভাবিকভাবে যদি দেখি তাহলে মনে হবে খুবই ভালো কথা। তো কত দরদি মানুষ, কত ভালো মানুষ এবং কত সৌজন্যতা বোধ যে একটা দেশের সর্বোচ্চ নেতার সাথে তিনি দেখা সাক্ষাৎ করে সম্মানিত বোধ করবেন, এটা তো বিরাট ব্যাপার, এটা ভালো কথা। খারাপ কি? তিনি আসলে খুব ভালো মানুষ, যত যাই কিছু হোক ডিপ্লোমেসিটাকে বা সম্পর্কটাকে ঠিক রেখেছেন বা ঠিক রাখার চেষ্টা করছেন। কিন্তু প্রকৃতপক্ষে কি বাস্তবতা তাই? সর্বপ্রথমেই আমি বলি, ডোনাল্ড ট্রাম্পের এই কথার ভেতরে বিরাট একটা নিষ্ঠুরতা আছে। নিষ্ঠুরতা আছে এই কারণে বলছি, যার সাথে তিনি দেখা করতে চাচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প তার বাবার হত্যাকারী, অর্থাৎ শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে শহীদ হয়েছেন, তাকে শহীদ করার পেছনে দায়ী কোন ব্যক্তি? এই ডোনাল্ড ট্রাম্প। এবং আলী খামেনি যেহেতু মোস্তফা খামেনির বাবা, তাকে সরিয়ে দেওয়ার পর নতুন নেতা হিসেবে তার সাথে তিনি সাক্ষাৎ করে বক্র হাসি দেবেন, ক্রূর হাসি দেবেন এবং তিনি সেখানে হয়তো বলবেন যে দেখেন, আপনার বাবা এরকম যদি না করতো তাহলে আজকে মারা যেতে হতো না, আমি খুব দুঃখবোধ করছি, কিন্তু এগুলো করা তো তার ঠিক হয়নি, এরকম যদি কিছু কথা বলেন তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটা সাক্ষাৎ হলো। আর ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কথাবার্তায় তো বলবেন, তখন ইরানের সর্বোচ্চ নেতার মনে কেমন রেখাপাত করবে, কেমন অবস্থা তৈরি হবে। ডোনাল্ড ট্রাম্প এটা করতে পারেন। সেক্ষেত্রে এই যে সাক্ষাৎকার বা সাক্ষাৎ করার একটা অভিলাষ ব্যক্ত করা, আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ করা, এটা যদিও খুব নেগেটিভলি, এর ভেতরে ভীষণ নিষ্ঠুরতা এবং উপহাস আছে। তারপরেও বলবো, যদি স্বাভাবিক হয় ব্যাপারটা, তাহলে এটা কত ভয়ঙ্কর একটা ব্যাপার আপনি চিন্তা করেন। তিনি এই যে সাক্ষাৎ করতে চাইছেন যে আমি মোস্তফা খামেনির সাথে সাক্ষাৎ করতে পারলে খুব সম্মানিত বোধ করতাম, এই কথার ভেতরে অন্য একটা বিষয় থাকতে পারে। মোস্তফা খামেনি দায়িত্ব নেওয়ার পর তিনি কোথায় আছেন কেউ জানে না। অ্যাকচুয়ালি যেদিন ইরানে হামলা হয়েছে তারপর থেকে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তিনি কোথায় আছেন কেউ জানে না, একেবারে লোকচক্ষুর আড়ালে আছেন এবং তিনি অসুস্থ অবস্থায় আছেন, সেটা জানা যায়। কারণ
তার বাবার উপর যে হামলা হয়েছিল তাতে তিনি আহত হয়েছেন বলে জানা যায় বিভিন্ন সূত্র থেকে। সেই কারণে মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দারা কেউ তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে হয়তো ডোনাল্ড ট্রাম্প চালাকির আশ্রয় নিয়ে তিনি বলছেন যে সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করতে পারলে আমি অনার্ড ফিল করতাম। দেখা গেল সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ হলো আজকে, তার 10 মিনিট 20 মিনিট পরে তার সেখানে হামলা হয়েছে। আমরা বলছি যে যদি সাক্ষাৎকার হয় বা হতে পারে, তাহলে কী রকম সিনারিও হতে পারে আমি তাই বলছি। তবে এটা ফ্যাক্ট যে ইরানের প্রেসিডেন্টের সাথে সর্বোচ্চ নেতার সাক্ষাতের তো প্রশ্নই ওঠে না, এটা কল্পনাতীত ব্যাপার। এটা ডোনাল্ড ট্রাম্প হয়তো কল্পনা করতে পারে, তার পক্ষে সম্ভব, বাট এটা আদৌ সম্ভব না। ইরান এই রকম সম্পর্কটুকু রাখে না আমেরিকার সাথে যেখানে দুই দেশের টপ লিডারের সাক্ষাৎ হতে পারে। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা অলিক কল্পনা ছাড়া আর কিছু না। হয়তো একটা চালাকির আশ্রয় নিয়ে যে তার অবস্থান কোথায় সেটা জানা বোঝার চেষ্টা করা। এদিকে আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্প যাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে না পারেন সেই জন্য কিন্তু মার্কিন কংগ্রেসে একটা প্রস্তাব পাশ হয়েছে। গত রাতের ভিডিওতে আমি সেটা বলেছি। এই যে প্রস্তাব পাশ হলো, প্রস্তাব পাশ হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প অবধারিতভাবে একটা রিয়াকশন জানাবেন এবং তিনি ঠিকই রিয়াকশন জানিয়েছেন। তিনি বলেছেন যারা এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে এই প্রস্তাব পাশ করেছেন তারা কেউ দেশপ্রেমিক নয়, তারা সব আনপেট্রিয়টিক পারসন। তাইলে শুধুমাত্র দেশপ্রেমিক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যিনি নির্বাচনের আগে বলেছিলেন আমি নির্বাচিত হতে পারলে পৃথিবীর সমস্ত দ্বন্দ্ব সংঘাত সামরিক সংঘর্ষ যুদ্ধ সব বন্ধ করে দেব। কিন্তু তিনিই ইরানের বিরুদ্ধে বিশাল বড় আকারের একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যার প্রেক্ষাপটে ইরানের কত গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী এমপি এবং কর্মকর্তা মারা গিয়েছেন আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ চান না, এই বিবৃতির মধ্য দিয়ে তা আবারও প্রমাণ হলো। তার মানে তিনি যুদ্ধের আগে যে কথা বলেছিলেন সেটা মিথ্যা এবং প্রতারণা ছিল। এই যখন অবস্থা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন চালাকির আশ্রয় নিচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প যখন এক ধরনের প্রতারণামূলক অবস্থান নিচ্ছেন, তখন কিন্তু ঠিকই মার্কিন জনগণ এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছেন এবং তারা কী ধরনের মনোভাব পোষণ করেন এই মুহূর্তে এটা জানার জন্য একটা জনমত জরিপ হয়েছে। সেই জরিপের ফলাফলে উঠে এসেছে 68% মানুষ, আমেরিকার মানুষ এই মুহূর্তে চান যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করুন, আর এই যুদ্ধ চলার দরকার নেই, এখনই বন্ধ হওয়া দরকার ইমিডিয়েটলি। আর 21% মানুষ তারা চান যুদ্ধ চলুক বা যুদ্ধ আবার শুরু হোক। এরা হলো খাস ওই যে মাগা, মেক আমেরিকা গ্রেট এগেইন, এই আন্দোলনের লোক। তারা ডোনাল্ড ট্রাম্পের একদম অন্ধ সমর্থক। আর 11% লোক তারা আনডিসাইডেড, আসলে তারা বুঝতে পারছেন না যে এটা যুদ্ধটা ঠিক হবে চালানো নাকি যুদ্ধ বন্ধ করা উচিত, এটা তারা ঠিক করতে পারছে না। এই যে ঠিক যারা করতে পারছে না, এরা এমন জগতের মানুষ, দুনিয়ার সম্পর্কে এদের কোনো ধারণা নেই। দুনিয়ায় কোথায় কি হচ্ছে না, শুধু রাত্রির খাওয়া দাওয়া, ফুর্তি, আড্ডাবাজি, সম্পদ এবং ভোগবাদীর ভিতরে মত্ত থাকা, মজে থাকা। দুনিয়া কোথায় কি হচ্ছে কোনো খবর নেই এদের। তো তারপরেও খুব ভালো কথা হচ্ছে এই যে যখন কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা, যুদ্ধ ক্ষমতার বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে, তখন দেশটির 68% মানুষ যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটা বিরাট একটা বড় ব্যাপার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর এটা বড় চাপ, কারণ জনমত উপেক্ষা করে তিনি কাজ করতে পারবেন না। করলে তিনিও প্রশ্নের মুখে পড়বেন, ঝামেলায় পড়বেন। তার রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সামনের নির্বাচনে অবশ্যই রিপাবলিকান দলের ভরাডুবি হবে, এতে কোনো সন্দেহ নেই। গতকাল রাতের ভিডিওতে আরেকটি প্রসঙ্গ ছিল লেবানন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে, সেই যুদ্ধবিরতির খবর দিয়েছিলাম।